যার নাই তোলার দরকার নাই, তাহলে হ্যাঁ মায়েরা তো আগে তুলবে। আমার মাকে দেখেছো, হাসি ফুটেছে মুখে। এখন আর 500 না, এখন 1000। হাত যে না তুলবে, আমি যাওয়ার সময় পার্টি অফিসে বলে যাবো লক্ষ্মীর ভান্ডার যে না পাইছে। চলো হ্যাঁ বাহ। আরে ভাই আমি তো তোমাদের গ্রামের বামুন ঠাকুর নয়, এটা বামুন ঠাকুরকে গিয়ে বলো, সে বলবে এইসব। বলে না 80,000 90,000 টাকা নিচ্ছে না আপনারা, আপনাদের কথা শুনে মানুষ সব বিপদে পড়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম শালা দুদিকই তো বলে দিয়েছে, বাঁ দিক ডান দিক, আমি তাহলে কোন দিকটা বলবো? মানে একটা দিক পড়ে থাকলে নাহলে বলতাম, কিন্তু আমার ভাগ্যে তো কিছু নাই। আমি তখন চিন্তা করলাম ফোন রাখলে তো হবে না, রেগে যাবে ও, ওর গ্রামে যাবো ধরবে। আমি বললাম আমি যেটা বলবো তুমি কি করতে পারবে মা? বলে হ্যাঁ। আমি তোমাকে কোনো দিকে রাখতে হবে নি, তুমি একটা শিকেতে করে ঘরের সামনে ঝুলি রাখো দরজার মাথায়। তুমি যতবার ঘর থেকে বেরোবে ঠুকো খাবে, আবার যখন ঢুকে আসবে ঠুকো খাবে। বলে কেন? ঠুকো না খেলে তোমার বুদ্ধি খুলবে নি। কে সে কোন দিকে বলে চলে গেল, তুমি সে কথায় কান দিচ্ছ কেন? বলে কোনটা কান দেবো? বলে একটা কথায় কান দাও, যদি তুমি হিন্দু হও তুলসী মঞ্চ তোমাকে রাখতে হবে ঘরের দরজায়। ডান দিক হোক চাই বাঁ দিক হোক। শোনো, যদি তোমার শরীর দুর্বল লাগে তাহলে সুগার পরীক্ষা করাও, যদি তুমি নাকে কোনো গন্ধ না পাও তাহলে করোনা পরীক্ষা করাও, আর যদি তুমি হিন্দু হয়ে হিন্দুদের বিরোধিতা করো রক্ত পরীক্ষা করাও, যে ঠিক আছে না গন্ডগোল হয়ে যাচ্ছে। বুঝতে পারবে তুমি? মানুষ বড় আশ্চর্যের। হ্যাঁ, যে মাটিতে খায় সেই মাটিটাকে নোংরা করে ফেলে। সব সময়ের জন্য মনে রাখবেন, দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নিতাই চাঁদের সঙ্গে চিন্তা করেছে, নিতাই চাঁদের চরণে নয়নের জলটা দিয়েছে। ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সেই গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গাটা তোমার আছে মানে আমারও আছে, 3.5 হাত, মরে যাওয়ার পর দেওয়া হবে। হ্যাঁ মনে রাখবেন, ভগবান সব সইতে পারে, ভক্তের নয়নের জল সইতে পারবে না। আর যখনই নয়নের জলটা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে, উঠে বসে নিতাই চাঁদ বলে উঠলো মেয়ে তুমি পাবে, একটু চিন্তা করো। আর এই চিন্তা করতে করতে উদ্ধারণ দত্ত ঠিক করেছে কোথায় মেয়ে আছে। হ্যাঁ, এই যে মেয়েটা আসরে এসেছিল কাকে ডাকার জন্য, ওই যে কালো গেঞ্জি পরে, ওর বোনকে মনে ডেকে নিয়ে যাচ্ছে। একে তোমরা শিক্ষা দেবে, হরিনামের আসনে জুতো পরে উঠতে নেই। যে আসনে কত বয়সে বয়োজ্যেষ্ঠ মানুষ বসে আছে, তোমরা না শেখালে ও শিখবে কি করে? শিক্ষাটা তোমাদের দিতে হবে। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা যায় না। হ্যাঁ, এটা মিটিং নয় যে এসে বসে বললাম। হরিনামের আসন, জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হবে। নিতাই চাঁদ মনে করিয়ে দিচ্ছে শোনো মেয়ে তুমি পাবে, চিন্তা একটু করো। মেয়ে পাচ্ছে কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার 2টো মেয়ে আছে, বসুধা আর জাহ্নবা। 2টো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। কোন একটা মেয়ের সঙ্গে যদি নিতাই চাঁদের বিয়েটা দেওয়া যায়, উদ্ধারণ দত্তের মনে বড় আনন্দ, আমার বন্ধুত্বের মানটা রাখা হবে। নিতাই চাঁদকে নিয়ে বেরিয়ে পড়েছে, চলো মেয়ে পেয়ে গেছি। পথ চলিতে আর বলিতে, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত চলে এসছে কোথায়? গৌরীদাস পণ্ডিতের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছে, সূর্যদাস, সূর্যদাস দরজা খোল। ছুটে দরজা খুলে দিয়েছে ছোটবেলাকার বন্ধু। একই রে তুই আয় ঘরে। নিতাই চাঁদকে দাঁড় করিয়ে রেখেছে বাইরে, দাঁড়া আগে বিয়ের কথা বলি, মেয়ের বাবা যদি মেয়ে দেয় তবে পাত্র দেখাবো, না হলে দেখিয়ে কি হবে।
তাহলে মেয়েকে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে যার নাম বসুধা, ছেলেকে শ্রীপাদ নিতাই চাঁদ, ঘটককে উদ্দারণ দত্ত। এখনকার দিনে ঘটককে ফেসবুক, শুধু ফেস। হ্যাঁ যাক ছেড়ে দাও সে কথা। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, উদ্দারণ দত্ত প্রশ্ন করছে কি মনে করে, আরে না 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 শোন, তোর দুটো মেয়ে আছে না? আছে তো, বিয়ে দিবি? আরে মেয়ে আছে, বিয়ে দেবো না, আগে কোনটা দিবি? বোকার মতো কথা বলছে, দুটো মেয়ে থাকলে আগে কোনটা? বড়টা দেবো। এখন ইনকেস যদি ছোটটা পালিয়ে যায় তাহলে বলতে পারছি, তাহলে আগে বড়টা দেবো। ছোট মেয়েগুলো বিরাট বদমাস, ওরা সবসময় দিদির আগে আগে যায়। বড় মেয়েটার যে দিবি, আমি একটা ছেলে এনেছি, তোর বন্ধু তো আমি, এটা ছেলে এনেছি। ছেলে এনেছিস? বল কি করে বল, প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? ছেলে না, মাস্টারকে দিবনি, চাকরি চলে যাবে। ওরে বাপরে, দিবনি। তাহলে আহা, কর্মচারী যদি চায়ের কাপ ভাঙে, মালিক বলে সামনের মাসে বেতন থেকে 50 টাকা কাটবো, তুই কাপ ভাঙলি কেন? আর মালিকের হাত থেকে পড়ে কাপ ভাঙলে বলে কোম্পানি ভালো নয়, ভেঙে গেছে। তেলের শিশির ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। তাহলে মাস্টারকে দিবিনি? না। আচ্ছা ব্যাংকের ম্যানেজার? বলে না, তাও করেনি। আচ্ছা স্কুলে ঘন্টি বাজাবার চাকরি? বলে না। গ্রুপ ডি? বলে না। তাহলে ছেলে কি করে দেখো, একদম ডাউন হয়ে গেলাম, আর পারবো না, সিভিক পুলিশ দিতে হলে দাও, নাহলে বাড়ি যাও। বলে বন্ধু ছেলে ওসব কিছু করেনি, ছেলে কি করে আগে বল, আমার মেয়েকে খাওয়াবে কি? ছেলে কি করে জানিস? ছেলে যে সকল মায়েরা বসে আছেন, এদিকে বাবারা দাদা ভাইয়েরা বসে আছেন, এদিকেও বাবারা বসে আছে। বর্ধমান এমনিতে খুব কালচারাল জায়গা, গান বাজনার চর্চা আছে বাড়িতে বাড়িতে। যাদের বাড়ির ছেলে মেয়েরা গান শেখে, যারা গানের সঙ্গে যুক্ত, গান বাজনার সঙ্গে, কেউ নজরুল গীতি গায়, কেউ রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ ক্লাসিক গায়, কেউ লাইভ ক্লাসিক গায়, কেউ পিওর ক্লাসিক গায়, কেউ ফোক গায়, কেউ পল্লী গীতি গায়, কেউ আধুনিক গায়। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারি না, এর জন্য কীর্তনকে দোষ দেবো কেন? যে কজন মায়েরা বসে আছে, যাদের বাড়িতে মেয়ে আছে, একজন মা বুকে হাত দিয়ে বলুন তো বাবা, এরকম একটা ছেলে যদি পাই যে কোনো রোজগার করেনি, শুধু কীর্তন করে বেড়ায়, তাকে মেয়ে দিয়ে দেবো, বলো। ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে, টোটোওয়ালাকে দেব, হরি নাম জায়গায় ওকে দিব না। কে কবে ডাকবে তবে হাড়ি চড়বে। সর, প্রত্যেক দিন বলসি থেকে বর্ধমান পর্যন্ত টোটো চালালে 1000 টাকা রোজগার, 30 দিনে 30,000, 8,000 বাদ দিলাম 25,000। এখন টোটো বেড়ে গেছে অনেক, অবশ্য বেকার যত বাড়বে টোটো তত বাড়বে, ও দুঃখে করার কিছু নাই, যত বেকার অত টোটো। ছোটবেলায়, হ্যাঁ ছোটবেলায় বলতো শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড। এখন দেখি যারা মেরুদণ্ড হয়ে বসে আছে, একজনও উচ্চ মাধ্যমিক পারাতে পারেনি, সব নিচে আছে। মেরুদণ্ডই তো বাঁকা, মেরুদণ্ড বাঁকা হলে বডি কি ঠিক থাকে? ও এমনি বেঁকে গেছে। যাই হোক, যখনই হাতটা ধরে বলে ছেলে হরি 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 বলে, ধুলায় গড়াগড়ি যায়, সঙ্গে সঙ্গে আসতে, সবসময় টুংটুং নয়, না বস, সঙ্গে সঙ্গে বলে উঠছে, বলে ছেলের নামটা বল না। নাম বলবো, পরম দয়াল মহাপণ্ডিত মহাজ্ঞানী মহাবৈষ্ণব। মহাটা নাম বলো, নাম বলো, মহাটা কি না? ছেলের নামের আগে একটু বিশেষণ বসাচ্ছে, কত বসাতে বাবা, তুমি নামটা বলো। নাম ছেলে। সবসময় মনে রাখবেন, জীবনের শিক্ষা যদি সব হতো, বিদ্যা যদি সব হতো, তাহলে বিবেকানন্দের মতো একটা শিক্ষিত ছেলে রামকৃষ্ণ দেবের মতো একটা মূর্খের পায়ে দিয়ে পড়তো না।
বিদ্যাসাগর কাকে জিজ্ঞাসা করছে? বিবেকানন্দ বিদ্যাসাগরকে বলছে, আচ্ছা বলতে পারেন, আমি শুনেছিলাম আমার মা বলতো গুরু দীক্ষা না নিলে দেহ নাকি শুদ্ধ হয় না। কে বলছে? বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্ত 150 বছর আগের গ্র্যাজুয়েট ছেলে, এখন তো সবাই পাস, 20 পেলেও পাস, 25 পেলেও পাস। পশ্চিম বাংলায় যে ফেল করে ওর মতো পোড়া কপাল আর কারো নাই। ফেল করিস কি রে, পাস কর, পাস কর। তা বিদ্যাসাগরের কাছে গিয়ে বলছে, বলতে পারেন কি করলে গুরু দীক্ষা, কোথায় একটা গুরু পাওয়া যায়? বিদ্যাসাগর বলছে, দেখো ভাইয়া, কামারপুকুরে একজন সাধক আছে যার নাম গদাধর চট্টোপাধ্যায়, বামুনের ছেলে। শুনেছি নাকি মায়ের সঙ্গে কথা টথা বলে, মাকে নাকি খাওয়ায়। বলে চুপ করো, তুমি আর লোক পেলেনি? হ্যাঁ, যে সোজা করে কাপড় পরতে জানেনি, উল্টো কাপড় পরে, তাকে তুমি বলছো আমি গুরু করব? স্কুলের দরজা দেখলো নিজে জীবনে? বলে তুমি একবার যেয়ে দেখো না, ভালো না লাগলে চলে যাই ও বাড়ি। দিনের বেলা কি যাওয়া যায়? আমি একটা শিক্ষিত ছেলে বিবেকানন্দ, রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে রামকৃষ্ণ দেবের কামারপুকুরের পাতার কুটিরের বাইরে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে দরজাটা আলতো করে ভেজানো আছে, ঠেলে খুলে দিয়েছে, চমকে উঠল। একটা পাতার উপরে দোয়াতে কালি ডুবিয়ে রামকৃষ্ণ দেব যেন সরসর করে কি লিখে চলে যাচ্ছে। যে স্কুলে যায়নি সে লেখছে কি করে? রামকৃষ্ণ দেব বিবেকানন্দের দিকে পিছন ঘুরে না তাকিয়ে বলে উঠল, কে রে নরেন এলি? ঠাকুর তুমি আমায় দেখলে কি করে? ওরে আমার কি পিছনে চোখ আছে রে? তবে একটা পচা গন্ধ নাকে লাগলো, বুঝলাম তুই এসেছিস। চান করিনি? হ্যাঁ রে, চান করিনি? কি বলছো ঠাকুর, তোমার মাথা খারাপ হয়ে গেল? আমি শিক্ষিত ছেলে, কলেজে পড়াই, আমি চান করি তুমি বলতে পারলে পচা গন্ধ? এই গন্ধটা তোর গা থেকে আসেনি রে, মন থেকে আসছে, মন থেকে আসছে। হ্যাঁ, অহংকার নর্দমার একটা পচা গন্ধ তোর মন থেকে আসছে। তুই অহংকারী না, ভিতরে ঢুকিসনি, বাইরে দাঁড়া। আমার ঘরে তো মা থাকে রে, তুই যদি ঘরে ঢুকিস, তোর মতো অহংকারী ছায়া যদি আমার কুটিরে পড়ে না, মা আমার ঘর থেকে বেরিয়ে চলে যাবে। এত দুর্গন্ধ মা সইতে পারে না। দাঁড়া, আমি তোর কাছে আসছি। বিবেকানন্দ অবাক হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে। রামকৃষ্ণদেব বাইরে বেরিয়ে এসেছে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব নাম নয়, নাম তো গদাধর চট্টোপাধ্যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলে কেন? এই যে নাক থেকে কপাল পর্যন্ত এখানে 12 আঙুল নিঃশ্বাসের ক্রিয়া চলে, আপে গিয়ে ডাউনে ফিরে না এলে মরা বলে বলে। এক আঙুল কমাইলে জীবের জ্ঞানের উদয় হয়, জ্ঞানের উদয় হয়। 2 আঙুল কমাইলে জীবের নিরানন্দ যায়, নিরানন্দ যায়। 3 আঙুল কমাইলে ত্রিতাপ জ্বালা যাবে দূরে, যাবে দূরে। 4 আঙুল কমাইলে চতুর্বিধ মুক্তি তুচ্ছ করে, তুচ্ছ করে। 5 আঙুল কমাইলে পঞ্চবাণে পড়ে কাটা, কাটা। 6 আঙুল কমাইলে দূরে যায় ষড়রিপুর লাটা, ষড়রিপুর লাটা। 7 আঙুল কমাইলে সপ্তপাশ করে ছেদ, 8 আঙুল কমাইলে অষ্টতালা করে ভেদ, তারা করে ভেদ। 9 আঙুল কমাইলে নবদ্বারের কপাট আটা, আটা। 10 আঙুল কমাইলে দূরে যায় দশেন্দ্রিয়ের লেঠা, দশেন্দ্রিয়ের লেঠা। 11 আঙুল কমাইতে যদি পারে কোন জন, কোন জন। দিব্য চক্ষে দিব্য মূর্তি করে দর্শন, করে দর্শন। 12 আঙুল যেই জন কমাইতে পারে, কমাইতে পারে। পরম হংস হইয়া ভাসে আনন্দের সাগরে, আনন্দে আনন্দে সাগরে। এই জন্য রামকৃষ্ণ পরমহংস বলে তারে। হাত ধরে গঙ্গার পাড়ে নিয়ে গেছে। হ্যাঁ রে নরেন, কি জন্য এলি? ঠাকুর মন্ত্র নেব বলে এসেছিলাম তোমার কাছে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা কীর্তনে গেলে অবাক হয়ে যাই, জানেন? যে বাড়িতে থাকার জায়গা হয়েছে বসে আছি, মা শরবত দিবেনি?
15 মিনিট পরে নিজে যেচে বললাম আর কি, শরবত দিবেনি? বলে দাঁড়াও, 4টে বাড়ির পরে শ্যামলী ঠাকুমা আসছে, শরবত বানাবে। 4টে বাড়ি পেরিয়ে শরবতের লোক ডাকছো, তোমরা কি করছো? বলে আমরা গুরু দীক্ষা নেইনি। তা গুরু দীক্ষা না নিলে আমাকে শরবত দেবে কি করে? 4টে বাড়ি পরে শ্যামলের ঠাকুমা, সে গুরু দীক্ষা নিয়েছে, সে বুড়ি লাঠি ঠুকে আসবে, সে শরবত করবে, তবে আমাদের শরবত দিবে। তোমরা নাওনি কেন? বলে না, এখনো বাড়ির ছেলেগুলো গেড়ি সুতি পুতি খায়, তো আমরা একটু খাই, ইচ্ছা মাঝে মাঝে, ওই জন্য আর নেই। শোনো, গুরু দীক্ষা সময় মতো নেবে, নিজেরাও নেবে, বাড়ির ছেলে মেয়েদের দেবে। তুলসীর মালা সবাই পরবে, যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে, কেউ যেন বাদ না যায়, সবাই পরবে। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তা। একটা মুসলমান বাড়ির ছেলে যদি নামাজ পড়ে, মসজিদে যায়, টুপি পরে, তাকে বাকি মুসলমানরা ধন্যবাদ জানায়। একটা খ্রিস্টান বাড়ির ছেলে যদি গির্জায় যায়, বাকি খ্রিস্টানরা ধন্যবাদ জানায়। একটা হিন্দু যদি গলায় মালা পরে, কপালে তিলক দেয়, বাকি হিন্দুরা টোন কাটে, যেটা আমাদের জীবনের সব থেকে বড় লজ্জা। হাত ধরে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। হ্যাঁ নরেন, দেখ দেখিনি গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে? ও ঠাকুর, হয়তো স্টিমার গুলো চলে যাচ্ছে ভেসে ভেসে। আচ্ছা, স্টিমার গুলোর পিছনে কি যাচ্ছে? হাতে টানা ডিঙি নৌকা যাচ্ছে। আচ্ছা নরেন, বল দেখিনি স্টিমার গুলো এখান থেকে চন্দননগর যেতে কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, ঘন্টা 2 তো লাগবেই। আচ্ছা, নৌকাটা ঘন্টা 5 হাতে টানছে তো। অনরেন, স্টিমার গুলোর সঙ্গে যদি নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে নৌকাটা কতক্ষণ সময় লাগবে? ঠাকুর, এই জন্য না লোকে তোমায় পাগল বলে। কেন? আরে স্টিমারের সঙ্গে নৌকাটা দড়ি দিয়ে বেঁধে দিলে স্টিমারটা যে সময়ে যাবে, নৌকাটা সে সময় যাবে, তুমি বোঝো না? রামকৃষ্ণদেব বলে, আমি তো বুঝি রে শালা, তুই তো বুঝিস না। গুরুর দেহটা হচ্ছে স্টিমার, ওখানে কৃষ্ণ নামের মেশিন বসানো আছে। শিষ্যের দেহটা নৌকা, এই যে তুই সংসার সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। একবার যদি কষ্ট করে গুরুর দেহের সঙ্গে ভক্তিরূপী দড়িটা দিয়ে নিজের নৌকাটা বেঁধে দিতে পারিস না, গুরুর সঙ্গে সঙ্গে তুইও গোবিন্দ চরণে চলে। তোকে চিন্তা করতে হবে নাকি? তোকে ভাবতে হবে নাকি? রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে বিবেকানন্দ চলে গিয়েছিল কোথায়? আমেরিকার চিকাগো শহরে, হিন্দু ধর্ম সভায় কথা বলার জন্য। কথা বলেছেন, আমেরিকার মানুষের মন জয় করেছেন, গাছের তলায় বসে রয়েছেন, বিশ্রাম করছেন। আমেরিকাবাসী এসে বিবেকানন্দের সামনে যে যা পাচ্ছে, কেউ কাপড় দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে। এমন সময় একটা কম বয়সী মেয়ে এসে বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, সবাই আপনাকে সবকিছু দিচ্ছে, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দেবেন? বিবেকানন্দ বলছে, মা আমি তো সাধু, গরিব, সন্ন্যাসী, আমার কিচ্ছু নেই, তোমায় কি দিতে পারি? বলে না, যেটা আমি চাইবো আপনার কাছে আছে। বিবেকানন্দ বলছে, বলো তোমার কি চাই? মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আর যেই বলে দিয়েছে, বিবেকানন্দ উঠে দাঁড়িয়ে মেয়েটার সম্মুখে দাঁড়িয়ে বলছে, তুমি কি দেখে আমায় বুঝতে পারছো না? গেরুয়া পোশাক পরেছি, পায়ে খড়ম পরেছি, ডোর কৌপিন বহির্বাস পরেছি, আমার ব্রহ্মচর্য আছে, তো আমি বিয়ে করব না, আমি তো সন্ন্যাসী। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে ডেকে বলল, মা শোনো। মেয়েটা কাছে গিয়েছে। আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? মেয়েটা বলছে, এত ছেলেকে ছেড়ে দিয়ে আপনাকে বিয়ে করব কেন জানেন? কেন? আপনার ঔরসে আমি আপনারই মতো একটা তেজবান সন্তানের জন্ম দেব, বীর সন্তানের মা হব, কোন চোর চিটিংবাজ গুন্ডা লাফাঙ্গা ছেচ্চরের মা হব না। যখন আমার ছেলে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোকে ডেকে বলবে, বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে। এটাই মা হয়ে আমার জীবনের সব থেকে বড় পাওনা। সঙ্গে সঙ্গে বিবেকানন্দ বলছে, জানো মা, আমারও মনে একটা ইচ্ছা ছিল, কি? তোমার দরকার আমার মতো একটা ছেলে, হ্যাঁ, আমার দরকার তোমার মতো একটা মা। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না? কি? আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে করে নাও, তাহলে বিয়েও করতে হলো না।
তুমি আমার মতো ছেলে পেয়ে গেলে, আমিও তোমার মতো মা পেয়ে গেলাম, আমার ব্রহ্মচর্যটা অটুট থেকে গেল। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে বিবেকানন্দ। দেশের জন্য প্রাণ নিবেদন করে দাও, আজ থেকে তোমার নাম নিবেদিতা। মনে রাখবেন, নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন, সংস্কার দেবেন। হ্যাঁ, বাংলার জন্য একটা মাস্টার, অঙ্কের জন্য একটা মাস্টার, ইংরেজির জন্য একটা মাস্টার, ভূগোলের জন্য একটা মাস্টার। কেন? যাতে ছেলে মেয়েরা পরীক্ষায় ভালো নাম্বার পায়, তাই জন্য ভালো ভালো মাস্টার দিয়েছেন। কিন্তু তোমার বাড়ির ছেলে মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, তার জন্য একটা মাস্টার দাও। হরিনামের আসনে গিয়ে ভগবানের চরণে মাথা টুকবে, তার জন্য একটা মাস্টার দাও। ছেলে মেয়ের সংস্কার কাকে বলে সেটা শিখবে, তার জন্য একটা মাস্টার দাও। তোমার ছেলে মেয়ের জীবনে আধ্যাত্মিক কি করে উন্নতি হবে, তুমি তার জন্য একটা মাস্টার দাও। তুমি দাও নাই, যার জন্য সংসারের এই পরিণতি। শোনো, নিজের বাড়ির ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দাও, আর মেয়েকে মোবাইল নয় শিক্ষা দাও, তবে তোমার জীবন সুন্দর হবে, না হলে হবে না। আজ যখন আপনাদের এখানে আসছিলাম, আমি আসার সময় একটা লরির পিছন দিকে আমাদের গাড়িটা ছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো লরিওয়ালা দেখি লরির পিছন দিকে লিখে রেখেছে, ও আর লেখার কিছু ভাষা পাইনি, লিখেছে ভালো। ও লিখেছে, গাড়ি চালিয়ে ফিরলাম বাড়ি, গিয়ে দেখি বউ অন্য বাড়ি। ও লিখে রেখে লরির পেছনে। ভাবছিলাম দাঁড় করি ওকে বলবো যে পোড়া মুখ মিনছে, তুই আর লেখার কিছু ভাষা আপনি এইটা লিখতে হতো। হ্যাঁ, গাড়ি চালিয়ে গেলাম বাড়ি, গিয়ে দেখি বউ অন্য বাড়ি। তুই এটা কি উদ্দেশ্যে তুই লিখলি, তুই কি জন্য লিখলি এটা? তারপরে বৃষ্টি হচ্ছিল, নামা হয়নি, আর নাহলে ওকে জিজ্ঞাসা করতে পারবে যে তুই কি চিন্তা করে লিখলি। সবসময় মনে রাখবেন, এমন কিছু কাজ করবেন না যা দিয়ে সমাজ নষ্ট হয়ে যায়। এমন কিছু কর্ম করা উচিত নয় যা দিয়ে আমার সংসারটা নষ্ট হয়ে যায়। প্রত্যেকটি বাড়ির মা, প্রত্যেকটি বাড়ির স্ত্রী, তারা যেমন করে নিজেদের স্বামীর অবৈধ সম্পর্কের ব্যাপারে খোঁজ খবর নেয়, থানায় যেয়ে ডায়েরি করে, যদি স্বামীর অবৈধ আয়টাও নিয়ে এরকম খোঁজ খবর নিত যে আমার স্বামী অবৈধভাবে টাকা আনছে, তার জন্য থানায় ডায়েরি করত, সমাজে এত চোর ছাচ্চরের জন্ম হতো না। তুমি যাই করো, এখান থেকে চলে যাওয়ার সময় তোমাকে দিনের শেষে সবকিছু হিসাব দিয়ে যেতে হবে। এখানে এসে তোমার কি করার কথা ছিল, তুমি কি করলে। হাতটা ধরেছে, শোনো, তুই যে ছেলের নাম বললি সেই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে আমি দেবো, সাধু ছেলে, তবে শোন, আজকেই দেব, এই লগ্নেই দেব। উদাহরণ দত্ত বলছে, আমার প্রভুর বিয়ে আমি 10টা গ্রামের লোক খাওয়াবো। হ্যাঁ, নিমন্ত্রণ পত্র হাতে লিখে নিয়েছে, লোকেদের ডেকে বেড়ালো, সুন্দর করে নিতাই চাঁদকে গায়ে হলুদ মাখিয়ে নদীর থেকে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যে শিলটার উপর দাঁড়িয়ে নিতাই চাঁদকে চান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কান্নায় আছে, গেলে দেখে আসবে, বেশি দূরে না এখান থেকে। শিলটার উপর প্রভু চরণের চিহ্ন আছে। আর নিতাই চাঁদের যেখানে বিয়ে হয়েছিল ছাজনাতলা, ওটা কুলতলা, কুল গাছের গোড়া, যে কুল গাছটা এখনো আছে, 542 বছর বয়স হয়ে গেছে, এখনো গাছটা আছে, কুল গাছের গোড়া। হ্যাঁ, ওতে কুল হয়। স্নান করিয়ে নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, নীল ধুতি পরেছে, গায়ে সোনার গয়না। নিতাই চাঁদ 7 ফুট লম্বা, এই টানা চোখ, কাঁধ পর্যন্ত চুল, যাচ্ছে বিয়ে হতে। হ্যাঁ, আশ্চর্য কি, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, জামাই আসলে বরণ করবে। যদি জামাই পছন্দের হয় তাহলে নলেন গুড়ের সন্দেশ জামাইয়ের মুখে ঠুসে দেবে, আর যদি জামাই পছন্দের না হয় মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে। আসছে নিতাই চাঁদ। আশ্চর্য কি জানেন, শাশুড়ি মাঝে দাঁড়িয়ে আছে, বরণ ডালা নিয়ে জামাইকে বরণ করবে, জামাইয়ের কপাল পর্যন্ত হাত গেলে তো বরণ করবে। জামাই 7 ফুট, শাশুড়ি 3.5 ফুট। এইরকম করে জামাই দেখতে হচ্ছে। এই
কালকে অবশ্য মায়েদের বিরাট আনন্দ, আরে জামাই ষষ্ঠী কাল, গোটা কাঁঠাল নিয়ে জামাই, আর লিচু একবারে ব্যাগ ভরে। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, নিতাই চাঁদকে বলছে বাবা একটু কপালটা নামাও, বরণ করবো। নিতাই চাঁদ বলছে সন্তান কোনোদিন মায়ের কাছে বড় হয় না, ছোটই থাকে। যেই মাথা নামিয়েছে, শাশুড়ি মা মাথা ঠেকিয়ে বরণ করে জামাইকে ঘরে তুলেছে, ঘরে তুলে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। এবার সুন্দর করে বসতে দিয়ে শুভ লগ্ন শুভক্ষণ উপস্থিত হয়েছে। আস্তে যে সমস্ত মায়েরা বসে আছে, মেয়েদের জীবনে সব থেকে বড় শত্রু ওদের বান্ধবীরা। তোমরা যত ভাবে যে বান্ধবীরা ভালো, ওরা মোটে ভালো নয়। ওরা কোনোদিন চাইনি আমার বরের থেকে ওর বর দেখতে ভালো। ওরা তো একবারে হিংসে জ্বলছে একবারে। হ্যাঁ, আমরা বসুধার সঙ্গে ঘুরে বেড়ালাম আর এত ভালো ছেলে পেয়ে গেল, ওরে বাপরে, ছেলে তো নয় একবারে। হ্যাঁ, নিজেরা গিয়ে দাঁড়িয়েছে কার কাছে? বসুধার কাছে সেজে গুজে দাঁড়িয়ে আছে। বসুধা বসেছিল তো, ওর কাছে গিয়ে বলছে, এবারে মেয়ে প্রশ্ন করছে, কি রে জামাইকে কেমন দেখলি? ঠিকই আছে, নাকটা একটু মোটা। উপাস করছে। হ্যাঁ, প্রিয়া রে তোর বরে লোরে প্রিয়া। এই জায়গায় আমার দাদুর একটা বিখ্যাত কথা আমার মনে পড়ে যায়, যারা বোঝার তারা বুঝুন। আমার দাদু বলতেন, যে নারী নাকে লইয়াছে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝবে এক পুরুষকে ভালোবেসে বেঁচে থাকার কি বা সম্মান? হ্যাঁ, এইখানে আমি একটু বলবো, বিয়ে বাড়িতে গেলে অনেক সময় দেখা যায় সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি, না বলবো না। এটা যেমন ঠিক, ঠিক সেই সঙ্গে সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। আমাকে দেখেনি তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব, তার হাসি দেখলেও লাভ। এবার বিয়ে বাড়িতে গিয়ে ভালো ছেলে একটা বসে আছে, একবারে দারুণ ছেলে, সাদা জামা পরেছে, কালো প্যান্ট পরেছে, হাতে ঘড়ি, গলায় সোনার চেন, পায়ে বুট, চুলে রং। ও মেয়েরা শুধু ওর সামনে দিয়ে ঘুরছে, একবার যদি একটু কথা বলে, ফোন নাম্বারটা নেবে শুধু একবার। অনেক করে ঘোরার পর এখন ছেলেটা পাত্তা দিল না, মেয়েটা একটা ভঙ্গি করে, কিরকম জানো? দেখো আমার টাকা, দেখো দেখো দেখো, আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। নিতাই চাঁদ বসে আছে, শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল। যতন করে বর লইয়া বিদিশালে আইল। পান পাতা মুখে ঢাকা দিয়ে মা বসুধা চলে এসেছে, বিয়ে হবে। মালা বদল হলো, 7 পাক গোড়া হলো, শুভ দৃষ্টি হলো। আশ্চর্য কি, পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর নিতাই চাঁদ